বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা অপেক্ষায় আছেন যে বিষয়টি নিয়ে যারা পরীক্ষার্থী এলএলবি প্রথম বর্ষে যারা, তাদের জন্য পঞ্চম পত্র হিসাবে যে পত্রটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী শুক্রবার দিন এই পরীক্ষাটি হতে যাচ্ছে, সে আলোকে আজকে আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার কথা ছিল। আমি এই জন্য আপনাদের মাঝে আসা। একটু বিলম্ব হলেও চেষ্টা করব যে আপনাদের কাঙ্ক্ষিত এই সাবজেক্টটির বিষয়ে ছোট্ট আকারে কিছু সমাধান দেওয়া। প্রশ্ন কিভাবে আসবে, কোত্থেকে কতটুকু দিতে হবে, এই বিষয়ে আলোকপাত করব। আলোকপাত করার পূর্বে সর্বপ্রথম আমি স্মরণ করছি বাঙালি জাতির এই আজকের এই দিনটিকে। এই 16ই ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন, বিজয়ের দিন, বিজয়ের মাস। বাঙালি জাতির মধ্যে একটা সঞ্চার, প্রাণের আকুতি মিনতির পদার্পণে সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি তার নিজেকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে, আজকে সেই দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্নভাবে। বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন সাংস্কৃতিক পর্যায়ের ব্যক্তিত্বরা সংস্কৃতির মধ্যেই তুলে ধরছে তাদের নিজের ভালোবাসা এবং এই জাতির জন্য আহ্বান করে নতুন করে দীপ্ততা। বিশেষ করে আমরা যদিও স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার এই দিনটি ধরে রাখার যে পর্যায় ছিল, যেটা আমরা বলবো যে আগস্ট, জুলাই এবং আগস্ট, অর্থাৎ 5ই আগস্টে নতুন করে এক সংগ্রামী অভ্যুদয়, যেটা আমাদের মাঝে ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই ঝাঁপিয়ে পড়ে নতুন করে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকে দেশটি পরিচালিত হচ্ছে। আমরা আশাবাদী সামনে আমাদের সেই বৈষম্য বিরোধীর চিন্তা চেতনা মানসিকতা আরও সুদীপ্তভাবে প্রসারিত হবে এবং আমরা তার ফল পাব। স্বাধীনতার যে স্বাদ প্রকৃত তা যদিও আমরা এখনও পাইনি, তার পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখি। যাই হোক, সকল মানুষ, বাংলাদেশের মানুষকে আজকের দিনে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং আন্তরিকতা রইল। আর যারা অপেক্ষায় আছেন আপনাদের সাবজেক্টটি নিয়ে, আমি সেই বিষয়ে এখন আলোকপাত করতে যাব। আপনারা দেখেন, এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আজকের দিনে মনে পড়ে যে আমরা আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান কি আমাদেরকে দিয়েছে, কি আমাদেরকে দেয়নি, বা কি আমরা পেতে যাব, পেতে যাচ্ছি। পাশাপাশি আরও দুটি দেশের সংবিধান নিয়ে কথা হবে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তবে এখানে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে মোট 8টি। বাংলাদেশ কনস্টিটিউশন বা বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দেব, আর যুক্তরাজ্য থেকে 2টো এবং যুক্তরাষ্ট্র থেকে 2টো, এই মোট 8টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। আমরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে দুটো প্রশ্নের উত্তর দেব। এর পূর্বেই বাংলাদেশ নিয়ে 4টি প্রশ্নের জন্য আপনারা প্রস্তুত হবেন। যেখান থেকে আপনাদের প্রশ্নগুলো আসবে এবং আসার সম্ভাবনা খুব বেশি, আমি এগুলোকেই সামান্য আকারে একটু আলোকপাত করব। বাংলাদেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার কথা আমরা মনে করছি, সেখানে বাংলাদেশের সংসদের গঠন ক্ষমতা, কার্যাবলী এ নিয়ে আপনাদের অবশ্যই সকলেই ভালোভাবে অবহিত আছেন, যেহেতু সাবজেক্টটি পড়েন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই সংবিধান প্রণয়ন করতে গিয়ে কারি বিভাগের প্রকৃত কার্যাবলী কী, 65 অনুচ্ছেদে ভারারোপিত আইন সম্পর্কে, যদিও এটা অন্য সাবজেক্টে কিছুটা আলোকপাত করেছে, তথাপিও আবার পড়ে নেবেন। যেখানে আইন পরিষদ আমরা জানি একটি পার্লামেন্টের 3টা স্তর আছে, 3টা বিভাগ আছে। একটা হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আমরা বিচার বিভাগকে আলাদা করে দেখার জন্য মাজদার হোসেনের মামলার মাধ্যমে 2009 সালে যদিও এটি নিজের মধ্যে আপন করে পেতে চেয়েছি, সংবিধানে থাকলেও সেটা রক্ষিত ওইভাবে হয়নি। এখনও বিচার কাঠামোতে আমাদের এখানে অনেক বাধা সৃষ্টি হয়ে আসছে, যার ফলশ্রুতিতে বারবার গণতন্ত্র ব্যাহত হচ্ছে। গণতন্ত্রের যে একটা সৃষ্টি লগ্ন, গণতন্ত্রের যে স্বাদ, সেটা আমরা প্রকৃতভাবে পাচ্ছি না। যাই হোক, আমার বক্তব্যটা হলো যে আপনারা বাংলাদেশ সংসদের এই 3টা স্তর, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগকে ভালো করে পড়বেন। পাশাপাশি
65 অনুচ্ছেদ এবং 70 অনুচ্ছেদকে ভালো করে পড়বেন। 70 অনুচ্ছেদে কী আছে? এখানে 70 অনুচ্ছেদকে আমরা অনেকে অনেকভাবে আলোকপাত করে থাকি। আমি একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বলবো, নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে এবং আইনের শিক্ষক হিসাবে আমি এই কথাটা বলবো, 70 অনুচ্ছেদকে নিয়ে অনেক বিতর্ক আছে। এটিকে যদি আপনার উপর ফেলে দেওয়া হয় 70 অনুচ্ছেদটা কী এবং এই 70 অনুচ্ছেদ নিয়ে আপনার মতামত ব্যক্ত করুন। আমি আমার স্বল্প পরিসরে আমার মতামতটা ব্যক্ত করতে গিয়ে বলবো, অ্যাকচুয়ালি একটি মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, আর এই স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করে ব্রিটিশ থেকে পাকিস্তান, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে সর্বশেষ আমি আমার দেশের একটা মানচিত্র এবং পতাকা নিয়ে বিশ্বের দরবারে উন্মোচিত হয়েছি। কিন্তু সেখানে এই 70 অনুচ্ছেদ আমাকে মনে হয় এখন আমি ব্রিটিশ সাম্রাজ্যে পড়ে আছি, এখনই মনে হয় আমি কলেবড়লে কারো অধীনস্থ আছি। কেউ আমাকে বললে আমাকে করতে হবে, আর কেউ যদি কোনো না বলে সেখানে আমার করার অধিকার স্বাধীনভাবে আমি করতে পারছি না। এই যে ব্যক্তির স্বাধীনতা বা গোষ্ঠীর স্বাধীনতা, সর্বোপরি জাতির স্বাধীনতা একটা জায়গায় লুকিয়ে আছে, আমি মনে করি এই 70 অনুচ্ছেদের মধ্যে লুকিয়ে আছে। কেননা 70 অনুচ্ছেদের প্রাণবন্ত কথাটা হলো এই যে আপনি দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনার দলের ম্যান্ডেট দেওয়া টিকিট বা দল আপনাকে যেটা শিখিয়ে দিয়েছে তার বাইরে কথা বলতে পারবেন না। একটু ভেবে দেখুন তো, আপনার দলকে যতভাবেই চিন্তা করে কথা বলেন না কেন, মাঠে আসেন না কেন, দলের চাইতে সবচেয়ে বড় জিনিস কে? এদেশের জনগণ, এদেশের মানুষ। এদেশের মানুষ দিয়েই তো দল গঠন। দল থেকে তো মানুষ, দলের নির্দেশনাই তো মানুষ চলবে না, বরং মানুষ একটা দল তৈরি করবে, তার মতবাদ সেই দলকে দিয়ে খাটাবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এটা যদি এমনই হয় যে দলের মনোবৃত্তি, দলের নিজস্ব কনস্টিটিউশন বা দলের নিজস্ব বিধিবিধান, এগুলো যদি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলকে পদায়িত করে এবং বৃদ্ধাঙ্গুল দেখায়, সেখানে আমি দলকে দিয়ে কী করি? আজকে দেখুন আওয়ামী লীগের প্রেক্ষাপট কোথায় আছে। আজকে দেখুন বিভিন্ন জায়গায় যারা স্বাধীনতার স্বাদকে গ্রহণ করে এটাকে আবার বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তাদের অবস্থানটা কোথায় আছে? জনগণ কি সেটা চেয়েছে? চাইলে কি তারা এইভাবে যেত? না। অর্থাৎ জনগণ যেটা চায়নি সেটা একটা সময় তার প্রতিফল ঘটে, অর্থাৎ জনগণের চাওয়াটাই বাস্তবায়ন হবে, এটাই খুব স্বাভাবিক। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি জনগণের ভোটে পার্লামেন্টে গেলেন এবং ওই পার্লামেন্টে গিয়ে জনগণকে দেওয়া ভোট নেওয়ার সময় যাদেরকে ওয়াদা দিলেন, বললেন আমি আপনাদের জন্য এটা বলবো ওটা বলবো, আমি আপনাদের চাওয়া, আপনাদের বক্তব্য এগুলো আমি পার্লামেন্টে তুলে ধরবো, অথচ তুলে ধরার সুযোগটাও আপনি পেলেন না। দল আপনাকে পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে গলা চেপে দিলেন, আপনাকে শ্বাসরুদ্ধ করে দিলেন। দল তার নির্দিষ্ট লিখনির কিছু পত্রা, কিছু ছোটো টোকেন আপনার হাতে ধরে দিলেন, আপনি তাই বক্তব্য পেশ করলেন, দলের গুণগ্রাহী হয়ে গেলেন। অথচ যখন নাকি মাঠে আসছেন, দলকে দিয়ে যদি টিকিট নিয়ে আসেন না কেন, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার জন্য তাদের কথাকেই বা বেশিরভাগ ব্যক্ত করেছেন, অথচ সেটা পার্লামেন্টে এসে আপনি বাস্তবায়ন করছেন না বা বলছেন না। বলতে গেলে আপনার দলের পথ হারাতে যাচ্ছে। এই যে 70 অনুচ্ছেদের বলা যে দলের বাইরে কথা বলা যাবে না, তার পথ চলে যাবে, তার দলের বাইরে থেকে তারা পার্লামেন্টে আসন থাকবে না, তাহলে যে দলই যদি সর্বোপরি কাণ্ডারির ভাণ্ডার হয়ে থাকে, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোত্থেকে ঘটবে? দলই কি সব কিছু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়? হ্যাঁ, দল ঘটানোর জন্য প্রস্তুত থাকে, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ দিয়ে নয়, তার আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নয়। আমি সর্বোপরি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই 70 অনুচ্ছেদ কণ্ঠনীতিতে চেপে ধরে, এটা যাতে দলের মধ্যে না থাকে, রাষ্ট্রীয় এই 70 অনুচ্ছেদকে বাদ দিয়ে যাতে মানুষ তার আকাঙ্ক্ষার ফল, সে যে যদলেরই হোক না কেন, মানুষের বক্তব্য, সেই বক্তব্যটা যাতে পার্লামেন্টে তুলে ধরতে পারে, দল তার তুলে ধরার কারণে যাতে তার বৈষম্য বলে তাকে দল থেকে বের করে দেওয়ার সুযোগ না থাকে, আমি মনে করি এই 70 অনুচ্ছেদ একটা গণতন্ত্রের পথে কাটা এবং বাধা হিসেবে মনে হয়। যাই হোক, এই 70 অনুচ্ছেদ পড়বেন, তার সমালোচনা করবেন, অবশ্যই লিখবেন, স্বাধীন পেশায় আসবেন, সুতরাং একটু লিখুনই রাখবেন সেভাবে আমি প্রত্যাশা করি। এটা যদি এই বছর খুবই ইম্পর্টেন্ট।
আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলবো। বিচার বিভাগ কতটুকু স্বাধীন এবং কতটুকু রয়েছে এই বিভাগ নিয়ে এখান থেকে একটু পড়বেন। বিচার বিভাগের স্বাধীনতার প্রেক্ষাপটে মাজদার হোসেন মামলার গুরুত্ব এবং সেটা কত সালে হয়েছিলেন এটা দিনে দেখতে হবে। জরুরি অবস্থার আমাদের দেশে কতটুকু প্রয়োজন এবং প্রয়োজন ছিল এই বিষয়ে আপনি আলোকপাত করে কথা বলবেন। আমাদের দেশে জরুরি অবস্থা কতবার এসেছে এবং কতবার আসেনি, বা আসার সম্ভাবনা ছিল, কেন আসেনি। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই আশা করেছিলেন জরুরি অবস্থা আসবে, বাট কেন আসেনি এটা নিয়েও আপনি আপনার নিজের সমালোচনা পর্যালোচনা করে উত্তর দিতে পারেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, জরুরি অবস্থা বলতে কী বুঝো? বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যায়, কখন জরুরি অবস্থা ঘোষণা করা যায়, কখন এই ধরনের ঘোষণা কার্যকর থাকে না, আবার এই ধরনের ঘোষণা দিলে সংবিধান কোথায় থাকে বা মানুষের মৌলিক অবস্থান কোথায় থাকে এই ব্যাপারে একটু আলোচনা করেন। এবারে আসতে পারে আমরা সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে কথা রয়েছে, বাতিলের জন্য ছিলেন, আবার পঞ্চম সংশোধনী বাতিল করে পরবর্তী সময় যে আবার প্রেক্ষাপট জারি হয়েছিল এটাকে আবার নিয়ে নতুন করে আবার একটা অবতার ঘটছে, সেই বিষয়ে আপনি বর্তমান প্রেক্ষাপটে আলোকপাত করবেন আমি আশা করি। নিরোধমূলক আটক, যেটা অনেকে কালো আইন হিসেবে উল্লেখিত করা থাকে, এটা আসলে যে রাষ্ট্রীয় ক্ষমতা আসুক না কেন তার পূর্বে অনেকেই বলে থাকে কালো আইন থাকবে না, নিরোধমূলক আটক থাকবে না, কিন্তু উনি যখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে উনি ওনার সুবিধার জন্য ব্যবহার করেন। সুতরাং এটারও সমালোচনা পর্যালোচনা আছে। আমি মনে করি নিরোধমূলক কাকে বলে, নিরোধ কখন হয়, নিরোধমূলক আটকের প্রেক্ষাপটের সংবিধান কি বলে, এখান থেকে এটা বলবেন। তাহলে দেখা গেল নিরোধমূলক আটক, সংবিধানের মৌলিক অধিকারগুলো কী, মৌলিক অধিকার রিট কী, রিট কত প্রকার ও কী কী, রিটগুলো কখন পর্যায়ে হয়, আমাদের মৌলিক অধিকারগুলা, এখান থেকে প্রশ্ন 70 অনুচ্ছেদ, 65 অনুচ্ছেদ, বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা, এবং সর্বশেষ আমি বলবো যে বাংলাদেশের পার্লামেন্টের গঠন ক্ষমতা এবং তার তিনটি বিভাগীয় কার্যাবলী। এটুকু পড়লে আমি নিশ্চিত আপনারা মোটামুটি 4টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তথাপি নির্বাচন কমিশন নিয়ে বর্তমান প্রেক্ষাপটটা কী এবং গতিতে কী ছিল, নির্বাচন কমিশনের কাজ কী এবং দায়িত্ব এবং কর্তব্য কী, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে আমি নিশ্চিত থাকি যে আপনারা 4টি প্রশ্ন অনায়াসে দিতে পারবেন, এতে কোনো ভুল নেই। যাই হোক, আমি যে কথাটি আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে মোট প্রশ্ন উত্তর দিবেন কয়টি? 4টি। এখানে আসুন আমরা যদি ইউকে বা ইউএসএ এই দুটোর ক্ষেত্রে যাই, দুটো সাবজেক্টে আবার 4টা। ব্রিটিশ বা যুক্তরাজ্যের সংবিধানের আইন, যেটা খ বিভাগ হিসেবে আপনার প্রশ্নে আসবে, সেখান থেকে আপনি 2টি প্রশ্ন উত্তর দেবেন। এখানে আমি মনে করি উচ্চকক্ষ নিম্নকক্ষ, বিশেষ করে যে কমন সভা এবং লর্ড সভা, এই 2টা সভা সম্বন্ধে যদি ভালো করে পড়েন আপনি 2টা প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমরা এই কমন সভা থেকে লর্ড সভায় যেতে হলে কার মাধ্যমে বেশি উপকারিতা হয়, কারা বেশি যদি দেখেন, এক কথায় আপনারা বলবেন যে ক্যাবিনেটদের ক্ষমতা কার্যাবলী, ক্যাবিনেটদের অবস্থান, ব্রিটিশ ক্যাবিনেটের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা ব্যাখ্যা করো, কেন বয়লা থেকে ব্রিটিশ সরকার ব্যবস্থা, রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের মিশ্রণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। তাহলে দেখবেন আপনার এখানে 2টা প্রশ্ন অলরেডি ইনশাল্লাহ হয়ে গেছে। লর্ডসভাগুলোতে কীভাবে হয়, লর্ডসভার কার্যগুলি কীভাবে হয়, লর্ডসভার কাজগুলো কী, মূলত ব্রিটিশ মন্ত্রিপরিষদের ব্যক্তিগত সমষ্টিগত দায়িত্বগুলোতে কী বুঝো, ক্যাবিনেটের সাথে ইহার সম্পর্ক পর্যালোচনা করেন, এগুলাই। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী, 1688 সালে বিল অফ রাইটস কতটুকু মানুষের গুরুত্ব বহন করে, রাজকীয় পরমাধিকারটা কী, এই বিষয়গুলো নিয়ে আপনি যখন একটু আলোচনা করবেন আপনি 2টা প্রশ্ন ইজিলি আপনি উত্তর দিতে পারবেন। আসেন আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে কথা বলি। সেখানে কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুদিন আগেও নির্বাচন হয়ে গেছে, আপনি ওই নির্বাচন বলে কিছু প্রশ্ন আসতে পারে। এখানে 2টা জিনিস, একটা সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, আপনার দেখবেন সেখানে সিনেটের গঠন ক্ষমতা কার্যাবলী, সিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণ কি, সিনেটের ক্ষমতার কোনো সীমাবদ্ধ আছে কিনা, আমেরিকার প্রেসিডেন্টের সাথে সিনেটের সম্পর্ক কী, এই বিষয়ে আলোকপাত করলে আপনার একটা প্রশ্ন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের বিধানাবলী, যেটা কিছুদিন আগেও নির্বাচন দেখেছেন, যারা পত্রিকা দেখেছেন তারা তো অবশ্যই উত্তর দিতে পারবেন। তথাপি আমি বলছি এই নির্বাচন আকারটা নিয়ে একটু আপনারা ঘেঁটে পড়বেন। বাংলাদেশ প্রেক্ষাপট এবং বহির্বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে যে সমস্ত প্রেসিডেন্টরা আছে, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতা ও কার্যাবলী উল্লেখপূর্বক উক্তিটি আলোচনা করবেন, সে আসলে ক্ষমতাধর, কতটুকু ক্ষমতাধর, বিশ্বের অন্যান্য শাসন ব্যবস্থা থেকে একটু বেশি ক্ষমতাধর, এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়াটা কী, এই যখন এইটা আলোচনা করবে একটা প্রশ্ন হয়ে যাবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী এবং সুপ্রিম কোর্টের বিচারকদের হওয়ার যোগ্যতা এবং তারা অঙ্গরাজ্যগুলো কীভাবে নির্বাচন প্রক্রিয়া এবং স্কুল অ্যান্ড কলেজিয়েটের মাধ্যমে কীভাবে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এই বিষয়টা যখন আপনি ভালোভাবে পড়বেন
দেখবেন যে আপনি দুটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আমি এরপরও বলবো যে আপনারা এই যে দুটো 4টা আর বাংলাদেশ থেকে 4টা, মোট 8টি প্রশ্নের উত্তর দিলে বাংলাদেশ সংবিধান সম্বন্ধে আপনাদের সুস্পষ্ট ধারণা এবং ইউকে ইউএসএ সম্বন্ধে ধারণা নিয়ে 8টি প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যেহেতু 8টা প্রশ্ন, আপনারা এর পূর্বে যে সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো দেখা যায় বেশিরভাগই 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন, 8টি দেননি। যদি সেই হিসাব করে আবার শুরু করেন আপনাদের দেখা যাবে কারো 3টা বা 4টা হয়ে গেলে পরে আর খেয়াল থাকবে না বা এরকম। সুতরাং আপনারা এখানে 28 থেকে 30 মিনিটের বাইরে যাবেন না, 30 মিনিটের মধ্যে আপনি একটি আনসার শেষ করতে চেষ্টা করবেন। সেভাবে দেখা যাবে যে আপনি 8টি প্রশ্ন উত্তর দিতে পারছেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বাংলাদেশ সংবিধান থেকে 4টি, এই 4টির মধ্যে আমি বলেই নিলাম আপনাদেরকে যে বিষয়ের উপর আপনারা টাচ করবেন অবশ্যই পেয়ে যাবেন। দ্বিতীয় সাবজেক্ট যুক্তরাজ্য থেকে 2টি, সেখানে আপনার লর্ড সভা এবং কমন সভা, এই 2টা সভা থেকে আপনি এদের মধ্যে মাঝখানে যারা আছে সরকার, ক্যাবিনেট, রাষ্ট্রপতি বা রাজা, প্রধানমন্ত্রী, এদের কার্যাবলী, কাজ এবং মাঝখানে ক্যাবিনেটের ক্ষমতা, গণতন্ত্র, অভিজাততন্ত্র এবং এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা পড়বেন সেখানেও আপনি 2টি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি আমেরিকার যখন আসেন, আমেরিকার কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে, আমি সেটাই আবার বলছি যে নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা এবং সিনেট এবং তার নিম্নকক্ষ কংগ্রেস, এই 2টার ক্ষমতা, এই 2টার ক্ষমতা, তার আয়ুকাল, সময়কাল, তারা কী কার্যাবলী করে থাকেন, বিচার ব্যবস্থা, এই বিষয়গুলো পড়লে আপনি স্পষ্টভাবে 2টি অনায়াসে দিতে পারবেন। শুধুও প্রাসঙ্গিক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা দিন অপেক্ষায় ছিলেন যে আমি কথাটা বলবো। ব্যস্ততার মাঝে আমিও ছিলাম, তারপরেও আপনাদের এই সাজেশনগুলো দিলাম। এর বাইরে আমার আশা করি আর লাগবে না। আপনারা ভালোভাবে পরীক্ষা দিন, সুন্দরভাবে পরীক্ষা অগ্রসর হন এবং ভালোভাবে লিখুন, 8টি প্রশ্নের উত্তর দিয়ে বের হবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আগামীকাল আবার দেখা হবে, আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া চাই। আপনাদের প্রিয়জনদের মাঝে এই প্রশ্নগুলো কোন দিক থেকে গুরুত্বপূর্ণ বা আমি আলোচনা করলাম এগুলো ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সুযোগ দিন এবং সকলের জন্য দোয়া চাই। আমিও দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।